আপনাদের সঙ্গে আমি মন্দিরা নজর রাখবো আজকের বর্ধমানের খবরে। সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা। পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীতে ঈদ শুভেচ্ছা বিনিময় মন্ত্রী স্বপন দেবনাথ। জানাই আমাদের মুসলিম পাড়ার পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে আর 7 ভাইয়ের বোন আমাদের বুঝি ছিল। এক মাস রোজা পালনের পর সোমবার সারা দেশে পালিত হচ্ছে খুশির ঈদ। পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী 1 নম্বর ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতের অন্তর্গত দারোগাতলা এলাকায় এদিন সকালে মুসলিম ধর্মাবলম্বী মানুষদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। এই শুভক্ষণে মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন পঞ্চায়েতের উপপ্রধান স্বপন কুমার ঘোষ, কর্মাধ্যক্ষ পরিমল দেবনাথ সহ বিশিষ্টজনেরা। তারা সকলেই একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময়ের পর মন্ত্রী স্বপন দেবনাথ জানান, প্রতি বছর আমরা এখানে আসি, সকলকে ঈদের শুভেচ্ছা জানাই এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বার্তা দিই। অন্যদিকে নাদনঘাট থানার নসরতপুর পঞ্চায়েতের ধোবা গোয়ালপাড়া জামে মসজিদের ঈদগাহ ময়দানে সোমবার সকালে অনুষ্ঠিত হয় পবিত্র ঈদের নামাজ। প্রাচীন এই মসজিদ প্রাঙ্গণে ঈদের নামাজ আদায় করতে ভোর থেকে ভিড় জমান ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষজন। এই আমি প্রতি বছরই হেমাদপুরে যে দরগাতলাতে আসি, এখানে ধর্মপ্রাণ মুসলিমরা ঈদের উৎসব পালন করেন। আজকে তো খুশির ঈদ, প্রতি বছরই এদের শুভেচ্ছা জানাতে আসি। আজও এসেছি। আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যাতে আমাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আর একটা বার্তা দিতে চাই, সব ধর্মেরই অনুষ্ঠান আছে, প্রত্যেকটা ধর্মীয় অনুষ্ঠানে মানুষের কাছে সম্প্রীতির বার্তা দিতে চাই। আমাদের মুখ্যমন্ত্রীও বলেন বারে বারে যে ধর্ম তোমার, ধর্ম আমার, উৎসব সবার। মুসলিমদের কাছে রোজার মাস পবিত্র রমজান মাস, এই রমজান মাসে ওরা রোজা পালন করে। আর 1 মাস ব্যাপী এই কৃচ্ছ সাধন করার পরেতে আজ খুশির ঈদ, তাই সেই খুশির ঈদ উৎসবে হাজির হয়েছি। আবার আমাদের এখানে যখন বিজয়া সম্মেলনী হয় দুর্গাপূজায়, মুসলিম পাড়ার লোকেরা হেমাদপুরে গিয়ে হাজির হয়। কোথাও তো ত্রুটি নেই, সেই ঐক্যটা যাতে বজায় থাকে, সম্প্রীতি যাতে বজায় থাকে, এই বার্তাটাই মানুষের কাছে দিতে চাই। আমরাও আমাদের এলাকায় প্রশাসনের দিক থেকেও বিভিন্ন মসজিদে যেখানে নামাজ পড়া হয়, আমরাও মানুষ হিসেবে প্রত্যেক জায়গাতেই আমাদের কর্মীরা এই ঈদের উৎসবে সামিল হচ্ছেন। ধরুন আমাদের পঞ্চায়েত সমিতি দিলীপ মল্লিক আছে উত্তর শ্রীরামপুরে মসজিদের ওখানে, আমি আছি এখানে, পরিমলকে পাঠালাম এক জায়গায়, আমাদের নিমতলা বাজারে পাড়ায় গেছে একদল, আমাদের প্রধান রঞ্জিতকে পাঠিয়েছি পাঠান পাড়াতে, পাঠিয়েছি ওখানে সিংহজুড়িতে। এমনিভাবে সর্বত্রই কিন্তু আমরা যাচ্ছি শুভেচ্ছা জানাতে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রোজা ইফতারের আয়োজনে এসে রোজাদারদের সাথে মাগরিব নামাজ পড়ে পঞ্চায়েত সমিতির সহ সভাপতি গফফার মল্লিক। মন্তেশ্বর বিধানসভার মেমারি 2 নম্বর ব্লকে বড় পলাশন দিঘির পাড় প্রাঙ্গণে পবিত্র রমজান মাস উপলক্ষে মেমারি 2 নম্বর ব্লকের বড় পলাশন 2 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ বড় পলাশন দিঘির পাড় প্রাঙ্গণে রোজা ইফতারের শেষ দিনের রোজা ইফতারের আয়োজন করা হয় বড় পলাশন 2 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। ইফতারে উপস্থিত ছিলেন বর্ধমান তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার, বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ, মেমারি 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না টুটু সহ সভাপতি গফফার মল্লিক সহ মেমারি 2 নম্বর ব্লকের বিভিন্ন অঞ্চলের প্রধান ও উপপ্রধান সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। এই ইফতার অনুষ্ঠানে এসে বড় পলাশন দিঘির পাড় সংলগ্ন মসজিদের রোজাদারদের সঙ্গে মাগরিব নামাজ পড়ে মেমারি 2 নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি গফফার মল্লিক সম্প্রীতির বার্তা দিয়ে এলাকার মানুষজন ও রোজাদারদের শুভেচ্ছা জানিয়ে তাদের মঙ্গল কামনা করে মেমারি 2 নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি। বড় পলাশন 2 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আব্দুল কায়েম, মাখন শেখ, আলমগীর শেখ, গোলাম আকবর চৌধুরীরা বলেন, প্রতি বছরের মতো এবছরও বড় পলাশন 2 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রোজা ইফতারের আয়োজন করা হয়। আজ বড় পলাশন দিঘির প্রাঙ্গণে প্রায় 2000 লোকজন সাথে নিয়ে ঈদ উপলক্ষে শেষ রোজা ইফতার করা হয়। মেমারি 2 নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি গফফার মল্লিক ও বর্তমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার আমাদের জানালেন, কি প্রোগ্রাম হচ্ছে আজকে। মমতা বন্দ্যোপাধ্যায় সহযোদ্ধা, সহকর্মী তথা বাংলার পরিবর্তনের কাণ্ডারি
মন্তেশ্বর বিধানসভার মানবিক বিধায়ক জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের নির্দেশে এবং মেমারি 2 ব্লকের বরপ্রাশন 2 অঞ্চল তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় এই বরপ্রাশন দিঘির পাড়ে একটা ইফতারের মজলিসের আয়োজন করা হয়। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষকে নিয়ে আজকে বরপ্রাশন 2 অঞ্চলে একটা সম্প্রীতির বার্তা দেওয়ার জন্য এই ইফতারের মজলিসের আয়োজন। আপনারা কি বার্তা দিতে চাইছেন? যেমন ইসলাম এটা শান্তির বার্তা দেয়, সেই ইসলাম গত 1 মাস ধরে রোজা করে আজকে শেষ দিনে আপনারা দেখেছেন যে চোখে পড়ার মতো মানুষ, এত মানুষ এখানে উপচে পড়ার মতো ভিড়। আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত একজন তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসাবে যে এত মানুষ আমাদেরকে সমর্থন এবং ভালোবাসা আশীর্বাদ দিতে এসেছে। মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, পিবি নিউজ। সময় ছোট্ট বিরতি। আন্দামান টাউনশিপ প্রজেক্ট ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি। প্লট করার জায়গা মাত্র 1,80,000 থেকে 3 লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন। আরো বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য, রাস্তা থাকছে 12 থেকে 16 ফুট চওড়া, 24 ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরো থাকছে স্কুল, একই ছাদের তলায় সর্বশিক্ষা, লেক পার্ক, খেলার মাঠ, সুইমিং পুল, হাসপাতাল, ব্যাংক, এটিএম, শপিং মল ইত্যাদি। আরো অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন। ঠিকানা মনে রাখবেন, বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়া রোড, দেওয়ানদিঘি থানা 500 মিটার, নবদ্বীপ রোড 200 মিটার। তবে আর দেরি কেন, আজই চলে আসুন। যোগাযোগ নম্বর 8912777795, এছাড়াও 7547903110। ড্রিম লাইফ হসপিটাল, ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড়। যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে। বিদেশি মেশিন দ্বারা আইসিইউ, অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব 24 ঘন্টায় নিয়োজিত। এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয়। উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু, মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধপরিকর। যোগাযোগ করুন 7319525110 অথবা 9734762221 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর, নজর রাখবো পরের খবরে। সাড়ম্বরে পালিত খুশির ঈদ, ঈদগাহে সমবেত প্রার্থনায় অংশ নিলেন সকল সম্প্রদায়ের মানুষ। সারা রাজ্যের সাথে পূর্ব বর্ধমানের জামালপুরেও আনন্দ ও উৎসাহের মধ্যে দিয়ে পালিত হচ্ছে খুশির ঈদ। সোমবার এই শুভ দিনে 32 বিঘা ঈদগাহে অনুষ্ঠিত হলো ঈদের বিশেষ নামাজ। সকাল 7টার মধ্যেই গ্রামের সকল মানুষ ঈদগাহে উপস্থিত হন নামাজ আদায়ের জন্য। مالك يوم الدين إياك نعبد وإليهم ولا الضالين تبارك ربنا تعالى يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم صل على سيدنا نبينا شفيعنا حبيبنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم আল্লাহ আজকে যে আল্লাহ ঈদুল ফিতরের দিনে আল্লাহ ঈদুল ফিতর ওয়াজিব নামাজ আদায় করে পড়তে আল্লাহ আপনার দরবারে হাত তুলে আল্লাহ আপনার দরবারে হাত তুলে আল্লাহ আপনি আমাদের সারা পৃথিবীর সমস্ত জীবিত মুসলিম আমাদের সকল এদিন গ্রামের সাধারণ মানুষের সঙ্গে ঈদের নামাজে অংশ নেন তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান। তিনি তার পুত্রকে সঙ্গে নিয়েই ঈদের নামাজ আদায় করেন। নামাজের পর ইমাম সাহেব ধর্মীয় উপদেশ দেন, যা উপস্থিত মুসল্লিদের মধ্যে শান্তির বার্তা ছড়িয়ে দেয়। এরপর সবাই পরস্পরকে আলিঙ্গন করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। মুসলিম সম্প্রদায়ের দুটি প্রধান ধর্মীয় উৎসবের মধ্যে ঈদ উল ফিতর অন্যতম। এই বিশেষ দিনে মেহমুদ খান জামালপুরবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং সম্প্রীতির বার্তা তুলে ধরেন। দেখুন, এটা আমাদের পৃথিবীর শুরু থেকে আমাদের ইসলামের যে নিয়মকানুন, সেই নিয়মকানুনের অনুযায়ী আমাদের বছরে দুটো ঈদ উল ফিতর, ঈদ উল জুহা যে নামাজ,
যে আমাদের 1 মাস রোজা রাখার পর আর ঈদের মাঠে আমাদের অনেক চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা থাকে, সেটা একমাত্র জীবনে বেঁচে থাকা এবং আমার রুজি রোজগার সেই একমাত্র মহান আল্লাহ পাক আমাদেরকে উপহার দেন। সেই ক্ষেত্রে আজকে এখানে আমরা ঈদের মাঠে সারা পৃথিবীর মানুষকে ঈদ মোবারক জানাই। যেমন বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি সকলের নবী, সেই ক্ষেত্রে আল্লাহ আমাদের সব থেকে বেশি জানেন আমরা কিভাবে চলবো, কিভাবে থাকবো। আমরা মানুষ কিছু কিছু সময় হতাশ হয়ে যায়, যেটুকু হয় সেটা আল্লাহর ইশারাতেই হয়। আজকের দিনে আমরা এই ঈদের মাঠে গোটা পৃথিবীর মানুষ, গোটা ভারতবর্ষের মানুষ, গোটা বাংলার মানুষ, জামালপুর ব্লকের মানুষ, প্রত্যেক মানুষকে আমরা জামালপুর ব্লকের পক্ষ থেকে আমি শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা জানাই এবং ঈদ মোবারক জানাই। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। বর্ধমান রাজ কলেজের অধ্যক্ষ সাসপেন্ড, ষড়যন্ত্রের অভিযোগ। সাংবাদিক বৈঠকে রবিবার একথা জানান কলেজের অধ্যক্ষ নিরঞ্জন মণ্ডল। কর্তব্যে গাফিলতি, তহবিল ব্যবস্থাপনায় অনিয়ম এবং কাজের ত্রুটির অভিযোগে সাসপেন্ড করা হলো বর্ধমান রাজ কলেজের অধ্যক্ষ নিরঞ্জন মণ্ডলকে। রবিবার এই সমস্ত বিষয় নিয়ে সাংবাদিক বৈঠক করেন নিরঞ্জন বাবু বর্ধমানের গঙ্গা কিশোর ভট্টাচার্য প্রেস কর্নারে। শুক্রবার কলেজের পরিচালন সমিতির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আপাতত কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন অধ্যাপক বিজয় চন্দ। উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বর মাস থেকে বর্ধমান রাজ কলেজে অধ্যক্ষকে কেন্দ্র করে অস্থিরতা তৈরি হয়। কলেজের উন্নয়নমূলক কাজ থমকে থাকার অভিযোগ তুলে আন্দোলনে নামে ছাত্রছাত্রীরা। তাদের দাবি ছিল অধ্যক্ষ ইচ্ছাকৃতভাবে উন্নয়নের জন্য বরাদ্দ অর্থ আটকে রেখেছেন। অধ্যক্ষ নিরঞ্জন মণ্ডল অবশ্য পাল্টা অভিযোগ করেন যে পরিচালন সমিতির অর্থ ছাড় না করায় উন্নয়ন থমকে আছে এবং তিনি নিজেও ছাত্রদের দাবির সঙ্গে একমত। এই মতবিরোধের ফলে অধ্যক্ষ ও পরিচালন সমিতির মধ্যে টানাপোড়েন চলতে থাকে, যার জেরে একাধিকবার কলেজের উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় এবং পুলিশি হস্তক্ষেপও প্রয়োজন হয়। পরিচালন সমিতি নিরঞ্জন মণ্ডলকে শোকজ নোটিশ পাঠায়, যার জবাব দেওয়ার পরেও শুক্রবার পরিচালন সমিতির অধিকাংশ সদস্য তা সন্তোষজনক মনে না করায় তাকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয়। সাসপেন্ড হওয়ার পর এদিন সাংবাদিক বৈঠকে অধ্যক্ষ নিরঞ্জন মণ্ডল দাবি করেন এটি গভর্নিং বডির সভাপতি সহ কিছু সদস্য এবং ইউনিভার্সিটির নির্দিষ্ট কিছু ছাত্রছাত্রীদের যৌথ ষড়যন্ত্র। তিনি জানান, শোকজ নোটিশের প্রতিটি অভিযোগের যথাযথ উত্তর এবং প্রয়োজনীয় প্রমাণ তিনি জমা দিয়েছেন। তার কথায়, আমি কোনো আর্থিক দুর্নীতি করিনি। কেউ যদি আমার বিরুদ্ধে টাকা আত্মসাতের প্রমাণ দিতে পারে তাহলে যে শাস্তি দেওয়া হবে আমি মেনে নেব, তবে এটি ষড়যন্ত্র ছাড়া কিছু নয়। এই ঘটনায় কলেজ চত্বরে ব্যাপক চর্চা চলছে অধ্যক্ষের সাসপেনশন নিয়ে। শিক্ষকদের একাংশ এবং ছাত্রদের মধ্যেও মতবিরোধ দেখা দিয়েছে। এখন দেখার বিষয় এই সিদ্ধান্তের বিরুদ্ধে নিরঞ্জন মণ্ডল আইনি পথে হাঁটেন কিনা। গভর্নমেন্ট নমিনি সহ যারা আছেন তাদের একটা গভীর ষড়যন্ত্র আমি উপলব্ধি করছি এবং পাশাপাশি অনেকেই আছেন, ইউনিভার্সিটির কিছু মানুষ আছেন, ছাত্রছাত্রীদের নেতৃত্বের জায়গা আছেন, তারা সকলে মিলে আমার ষড়যন্ত্রের একটা আমি শিকার হয়েছি, এইটুকু বলতে পারি। আপনাকে বেশ কিছু অভিযোগ আনা হয়েছিল আপনার বিরুদ্ধে, সেই নিয়ে শোকজ করা হয়েছিল, সেখানে আর্থিক অব্যবস্থা, ত্রুটি, কর্তব্যের গাফিলতি। সেই অভিযোগের প্রত্যেকটি উত্তর আমি আমার শোকজের উত্তরে হিসেবে দিয়েছি এবং ডিপিআই অফিসেও অভিযোগ করেছিল একই কারণ নিয়ে, সেটারও উত্তর দিয়েছি। ইউনিভার্সিটি কমিটি গঠন করেছিল, তার কিন্তু কোনো নেক্সট কমিটি গঠন যেটা করেছিল সেটা আসেনি, হাই পাওয়ার কমিটি সেটা আবার তুলে নিয়েছিল, কিন্তু ইউনিভার্সিটির কমিটি যেটা এসেছিল তার ভিত্তিতেই শোকজ হয়েছে। সেই শোকজের আমি উত্তর দিয়েছি, যথাযথ উত্তর প্রমাণপত্র সহ। সেই প্রমাণপত্র সহ উত্তর দেওয়া সত্ত্বেও এটাকে কনসিডার করা হয়নি। আর্থিক দুর্নীতি, যদি দুর্নীতির প্রশ্ন আসে তাহলে দুর্নীতি মানে টাকা আত্মসাৎ করা না। আপনারা কি দুর্নীতি বলতে কি বোঝেন? দুর্নীতি বলতে টাকা আত্মসাৎ করা। আমি কোনো আত্মসাতে যদি প্রমাণ করতে পারেন, বলি আমাদের যে প্রেসিডেন্ট তিনি এটাও সকলের সামনে বলেছেন যে তুমি কখনোই আমাদের প্রিন্সিপাল ডিসঅনেস্ট নয়, অথচ আমি বাধ্য, আমি দায়বদ্ধ, এটা করতে দায়বদ্ধ, এই কথাটা আমার সমক্ষে বলেছেন উনি। তাহলে দায়বদ্ধ কার কাছে? আমি যখন তাকে প্রশ্ন করলাম স্যার, বা টিচারও প্রশ্ন করলো স্যার দায়বদ্ধ কার কাছে, বলছে উপর মহলের চাপ আছে। উপর মহলের চাপ যখন বললাম কে উপর মহল থেকে চাপ দিল, বললো না আমি জানি না, কিছু তখন চুপচাপ, বললেন না কিছু, তখন বলছেন না। ষড়যন্ত্রটা একার নয়, একটা যৌথ ষড়যন্ত্র। না আমি 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 তো বলেই দিলাম, আবার কতবার বলবো?
হ্যাঁ, সেও থাকতে পারে, স্বরাজ ঘোষ থাকতে পারে। না না, এটা তো তার সাথে একটা দ্বন্দ্ব চলছে, এবং সে তো বিধায়কের সাথেও যথেষ্ট ভালো সম্পর্ক, প্রেসিডেন্টের সাথে দারুণ সম্পর্ক, সুতরাং তাদের একটা যৌথ প্রয়াস থাকতেই পারে। আমি তো আর পুঙ্খানুপুঙ্খভাবে প্রমাণ করতে পারবো না এই যৌথ ষড়যন্ত্রটা। ষড়যন্ত্র যে আছে এই অনুভূতিটা আমার হওয়ার মতো যোগ্যতা আছে। হতে পারে না, আমি ওইটা বলতে পারবো না। পয়সা কি আমি দেখেছি সেটা তারা বলতে পারবে, কেন ষড়যন্ত্র তারা বলতে পারবেন, কিন্তু ষড়যন্ত্র এটুকু আমি বলে দিচ্ছি। সেটা তো জীবিত তো পাওয়ার আছে, আমাকে প্রেসিডেন্ট জিবি সহ প্রেসিডেন্ট আমাকে সাসপেন্ড করতেই পারে। করা হলো, আমাকে পছন্দ নয় তাদের। না, ওই যে দুর্নীতির বিরুদ্ধে আমি কথা বলি, দুর্নীতির বিরুদ্ধে কথা যে বললেই আমার হচ্ছে সেটা দুর্নীতি করা। হ্যাঁ, সেটা তারাই অনুভবে বলতে পারবে। আমি দুর্নীতির বিরুদ্ধে, সেটা যদি দুর্নীতি হয়, এই দুর্নীতি আমি করেছি। ওই তো টাকা ড্রেনেজ হচ্ছিল, ভর্তিতে টাকা নেওয়া হচ্ছিল, এবং বিভিন্ন ধরনের ভুয়ো বিল পেমেন্ট করা হচ্ছিল আগে, সেগুলো আমি আটকে দিয়েছি। না, বিধায়কের এখানে আমি ভূমিকা ডাইরেক্ট আমি দেখতে পাইনি। তাকে হয়তো ভুল বুঝিয়ে কিছু করতে পারে, কিন্তু বিধায়ককে আমি কখনোই সরাসরি যুক্ত এটা বলতে পারবো না। বিধায়কের সাথে আমার যথেষ্ট ভালো সম্পর্ক ছিল, এরাই বিধায়কের সাথে আমার সম্পর্কটাকে নষ্ট করেছে। তবে বিধায়ক মহাশয় অচিরেই বুঝতে পারবেন সত্য বা মিথ্যা কোনটা। উনি নিশ্চয়ই যথেষ্ট বড় ধরনের মাপের উনি একজন পলিটিক্যাল ম্যান, এবং তিনি বিধায়ক, দক্ষিণের বিধায়কের বহু কাজ, তার মধ্যে এইটুকু। হতে পারে তার স্নেহধন্য, হতেই পারে। আমার স্নেহধন্য যিনি হবেন তার প্রতি আমার দুর্বলতা থাকতেই পারে, সেটা তো আমি প্রমাণ করতে পারবো না। না, অনেকেই ভুল বুঝিয়েছেন। আমাদের কলেজের যারা স্টাফ আছে, কন্ট্রাকচুয়াল স্টাফ, তারা অবৈধভাবে নিযুক্ত হয়েছে, সেই উইদাউট ফলোয়িং দ্য নর্মস, তারা সবসময় যে সেখানে বসে আছেন। তাহলে বিধায়কের ভুল বোঝাবুঝিটা হতেই পারে, এবং তার সাথে আমার একটা ব্যক্তিগত মন কষাকষি তৈরি হয়েছিল। বিধায়ক সম্পর্কে আমি কিছু কথা বলেছিলাম, সেটা ওই থানাতে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। খবর এই পর্যন্তই। দেখতে থাকুন পিবি নিউজ, সবার আগে সব খবর, সবার খবর। পিবি নিউজ। সান হসপিটাল, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। এছাড়া স্বাস্থ্যসাথী কাজেও পরিষেবা প্রদান করা হয়। সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে। ঠিকানা জিটি রোড, ভাঙাকুঠি, বর্ধমান। ফোন নাম্বার মনে রাখবেন 9434188262 অথবা 8373095422। ড্রিমল্যান্ড নার্সিং হোম, ঠিকানা ইন্দ্রপ্রস্থ, বাবুরবাগ, পূর্ব বর্ধমান। পিন নম্বর 713104। যোগাযোগের নম্বর 977516